নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের প্রত্যেক জীবনের এই যে চলার সময় বা প্রত্যেক জীবনটার কখনো কখনো সময় খারাপও হয়, কখনো ভালো হয়। আমি বারবার বলে থাকি যে আপনার জীবনযাপন বা আপনার ভাগ্য সর্বদাই চক্রাকারে ঘোরে। 360 ডিগ্রির মধ্যে এরা কিন্তু ঘোরাফেরা করে। কারণ আপনার গ্রহ নক্ষত্র এবং তার যে কানেকশান, আমরা ওই 360 ডিগ্রির মধ্যেই ক্যালকুলেশন করি। সেই জন্য যাদের হয়তো আজকের দিনটা খুব খারাপ যাচ্ছে, আগামী দিন অবশ্যই আপনি ভালো জায়গায় পৌঁছাবেন। ভালো আপনার জীবনে হবেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রয়োজন আপনার ইচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজন আপনার কিন্তু মন মানসিকতার জায়গার থেকে আপনাকে সর্বদাই সচেষ্ট হওয়া। অর্থাৎ জীবনের চেষ্টাটাই আপনার মেন কথা। আপনি আপনার জীবনে যদি চেষ্টা সর্বদা করতে থাকেন সঠিক ওয়েতে, তাহলে একদিন না একদিন আপনি আপনার জীবনের লক্ষ্য পূরণ করতেই পারবেন। কারণ সেই চক্রাকারে ঘুরছে। সেই জন্য দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা আমাদের জীবনের নির্দিষ্ট একটা করে পার্ট, কখনো ভালো কখনো খারাপ। যখন আপনি ভালো কোনো গ্রহের, কারণ আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী সেই ভালো গ্রহের যখন দশা ফেস করেন আপনি, তখন আপনার জীবনে ভালো কিছু হয়। যদি খারাপ কোনো গ্রহের দশা আপনার রাশিচক্র অনুযায়ী যদি সেই সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে আপনি খারাপ সময়টার মধ্যে দিয়ে যাবেন। এটাই হচ্ছে মেন কথা। কিন্তু কিছু কিছু আপনার ক্ষেত্রে কিছু কিছু অশুভ কানেকশান আপনাকে সমস্যায় ফেলে দেয়। যেটা হওয়া উচিত সেটা আপনার জীবনে হয় না। বারংবার আপনার জীবনে বাধা হয়, পাশের ব্যক্তি আপনার জিনিসটা নিয়ে চলে যায়, আপনি কিন্তু বুঝতে পারেন না। কারণ আপনি সেটা চেষ্টা করেও সেটা পান না। এটার কিন্তু কারণ হচ্ছে আপনার জন্মছকের কিছু কনজাংশন, কিছু ডিগ্রিগত কানেকশান আপনাকে সমস্যা তৈরি করছে। সেই জন্য আমি এর আগে বহুবার বলেছি যে কিছু অশুভ যোগ, কখনো পিতৃদোষ, কখনো বা পূর্ব জীবনের অর্থাৎ পূর্ব জন্মের কিছু কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে, এবং এগুলোর অবশ্যই তার সঠিক প্রায়শ্চিত্ত রয়েছে, যেগুলো করলে পারে আপনি আপনার জীবনের এই সমস্যার থেকে বেরিয়ে গিয়ে ভালো থাকতে পারবেন। এবং তার জন্য বেশ কিছু করণ ক্রিয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে, যে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি আপনার ওই অশুভ জায়গার থেকে ধীরে 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 ভালোর দিকে নিয়ে যেতে পারবেন। যে যে কানেকশান আপনার ক্ষেত্রে আপনার পূর্বজন্মের কর্মের সেই প্রায়শ্চিত্ত জায়গাগুলো দেখাবে, এবং যেটা আপনি ভালো বা আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যখনই যে কানেকশানগুলো পাবে আপনার সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখুন যে আপনার, কারণ আমরা প্রত্যেকে রক্ত মাংসের মানুষ, রক্ত ব্লাড লাল, সেটা সবার ক্ষেত্রেই তার রক্তের রঙই কিন্তু এক। আপনি মানুষটা, আপনার ক্ষেত্রে যেমন রক্তের রং সেই লাল, অন্যের ক্ষেত্রেও সেটা লালই পাবেন। এবং এই রক্তকে কানেক্ট করে আমাদের 9টা গ্রহের মধ্যে যে নির্দিষ্ট গ্রহটা হচ্ছে মঙ্গল। এবং এই মঙ্গলের প্রভাব প্রতিপত্তি আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী সেই জাতক জাতিকার শরীরের রক্ত কারোর ক্ষেত্রে টকবক করে ফোটে, অর্থাৎ খুব পাওয়ারফুল, প্রচণ্ড রেগে যান, প্রচণ্ড সাহসী, প্রচণ্ড মাথা গরম। এই জায়গাগুলো কিন্তু এই মঙ্গলের কানেকশানে হয়। আর এই মঙ্গল যখন রাহু কানেক্টেড হয়ে যায়, মঙ্গল যখন রাহুর সঙ্গে কানেকশান পেয়ে যায়, মঙ্গল যখন শনির সঙ্গে কানেকশান পেয়ে যায়, মঙ্গল যখন কিন্তু কেতুর সঙ্গে কানেকশান পেয়ে যায়, মঙ্গলের এই অশুভ কানেকশান বা মঙ্গল কখনো চন্দ্র কানেকশান হয়ে যায়, এবং তাহলে কিন্তু আপনার জীবনের হঠাৎ করে দুর্যোগ আসতে পারে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারেন, হঠাৎ করে আপনার শরীরের রক্ত কাটা ছেঁড়ার মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে পারে, যেটাকে বলা হয় কোনো দুর্ঘটনা, যেটাকে বলা হয় আপনার শরীরের কোনো
কাটা ছেঁড়ার মাধ্যমে আপনার কোনো ট্রিটমেন্ট করা, যেটা করলে পরে আপনার শরীরের রক্ত বেরিয়ে আসে, এবং সেটা প্রত্যেকটা সেই ক্ষেত্রে কানেকশন দেয় মঙ্গল গ্রহ। সেই জন্য বলা হয় এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে কখনো মঙ্গল যদি নিচস্থ হয়ে যায় এবং সেটার ডিগ্রিগত কানেকশন অনুযায়ী যদি সে রাহু কম্বিনেশন হয়, অর্থাৎ দেখা গেলো রাহুর নক্ষত্রে অবস্থান করছে, রাহুর দৃষ্টি রয়েছে, রাহুর অশুভ দৃষ্টি রয়েছে, তাহলে এই সকল জাতক জাতিকার কিন্তু কাটা ছেঁড়া রক্তপাত স্বাভাবিক জীবনযাপনে সর্বদাই লেগেই থাকে। এবং এদের ক্ষেত্রে কিন্তু বাইক চালানো খুব ডেঞ্জার, কারণ বাইক কিন্তু দু চাকার সর্বদাই শত্রুতা করে। সেই জন্য আপনি আপনার জীবনে যদি এই ধরনের কম্বিনেশন কানেকশন থাকে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন, আর যতটা পারবেন এটা না ব্যবহার করতে। কিন্তু বর্তমান জীবনযাপন খুব ব্যস্ততার জীবনযাপন, সেক্ষেত্রে মানুষ কিন্তু তাদের জীবনের যে নির্দিষ্ট জায়গাগুলো নিজেরা পরিবর্তনও করে নিয়েছে। সেই জন্য খুব সহজে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় যেতে হলে তাকে কিছু না কিছু ব্যবহার করতেই হচ্ছে। সেই জন্য সর্বদাই চোখ কান খুলে রাখবেন আপনারা, যাদের ক্ষেত্রে এই কানেকশন থাকে। সতর্কভাবে রাস্তায় চলবেন, তাতে আপনি এই বিপদ থেকে অনেকটা এড়িয়ে যেতে পারবেন। আপনি যদি আপনার জীবনের এই সমস্যাগুলো জানেন, কারণ আপনি জানেন যে আগামী দিনে বৃষ্টি হতে পারে, সেখানে বরফ অর্থাৎ সেখানে শিলাবৃষ্টি হতে পারে, তাহলে আপনি আপনার সেই রকম প্রস্তুতি নিয়েই যাবেন, সেইভাবে সতর্কতা নিয়ে যাবেন। যদি নর্মাল ছিপছিপে বৃষ্টি হয় তাহলে আপনি সেইভাবে সতর্কতা নিয়ে যাবেন, হয়তো শুধু ছাতা নিয়েই আপনি বেরিয়ে গেলেন। তাহলে এইভাবে আপনি আপনার জীবনেরও কিন্তু যে সঠিক দিশা, সেই প্রোটেকশন, যে সতর্কতা, সেই জায়গাগুলো নিয়ে আপনি চলতে পারবেন। কারণ আপনার ক্ষেত্রে সেটা কতটা ডেঞ্জার হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে এই যে দুর্ঘটনা, ষষ্ঠম ভাব অষ্টম ভাব কানেকশন রয়, এই ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ এই তিনটে দুস্থান যদি কম্বিনেশন কানেকশন রাহু এবং মঙ্গল কানেকশন হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা অষ্টমের যদি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশের কানেকশন পায়, তাহলে এই সকল জাতক জাতিকারা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে তারা কিন্তু হসপিটালাইজ হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটার কানেকশন আমি বারবার বলি, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানে আপনাদের চলতে হবে। সাবধানতা না হলে আপনি বিপদে পড়তে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কখনো কখনো জন্মছকের অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছে, যারা বলেন মাঙ্গলিক, সত্যি মানে অষ্টম মাঙ্গলিক খুব ডেঞ্জার। এবং এই অষ্টমে মাঙ্গলিক প্রচণ্ড রেগে যান, আর এই মঙ্গলের সঙ্গে যখন রাহুর দশা অন্তর্দশা চলে এবং সেই রাহু দেখা গেলো দ্বাদশে কানেকশন রয়েছে বা রাহুর ষষ্ঠে গিয়ে কানেকশন রয়েছে এবং সেই রাহু দেখা গেলো নিচস্থ রয়েছে, তাহলে এই সকল জাতক জাতিকার কিন্তু হঠাৎ করে দুর্ঘটনার শিকার হতে পারে। এবং সেটা বায়ু রাশির যদি কানেকশন হয়ে যায় তাহলে দেখা গেল যে অনেক সময় আগুনের দ্বারা দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, দগ্ধ হয়ে যেতে পারে। কোনো দেখা গেল যে সমাজ বিরোধীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন কিছু কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে এই সকল জাতক জাতিকারা, যেটা সমাজের ক্ষেত্রে উপযুক্ত না, এবং সেক্ষেত্রে তার জীবনের অবক্ষয় নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে তার জীবনের কোনো শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাহলে এগুলো কিন্তু কানেকশান দেয়, যেটা দুর্ঘটনার যোগ বলা হয়। সেই জন্য দুর্ঘটনার যোগ যাদের আছে তারা অবশ্যই নিজেকে সতর্কভাবে চলবেন এবং সময় বিশেষ নিজেকে সর্বদাই সতর্ক থাকবেন। কখনো কখনো দেখবেন যে দুর্ঘটনার যোগ, আমি বলেই দিই যে জলের থেকে দুর্ঘটনা রয়েছে। অনেক মানুষ হঠাৎ করে জলে নেমেছে, তারপরে তলিয়ে গেছে, সেখান থেকে আর সে বেরিয়ে আসতে পারেনি, কিন্তু সাঁতার জানে, কিন্তু তার দুর্ঘটনার যোগটাই ছিল জলে। তাহলে এগুলোরও কানেকশান অবশ্যই রয়েছে। সেখানে চন্দ্রের অবস্থান রয়েছে, সেখানে অন্যান্য গ্রহের অবস্থান রয়েছে। কখনো কখনো কোনো কোনো মানুষের দুর্ঘটনার যোগ দেখা গেলো অনেক উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে তার দুর্ঘটনার যোগ হতে পারে, এবং তারও কানেকশান রয়েছে। দেখো তার কানেকশান সেই বায়ু রাশি
কানেকশন অনুযায়ী হচ্ছে এবং সেখানে নির্দিষ্ট গ্রহ নক্ষত্র তাকে কিন্তু সেই প্রভাব বিস্তার করছে এবং সেই দশা অন্তর্দশা, সেই অষ্টমপতির দশা, অষ্টম হচ্ছে আমাদের জীবনের আয়ুর স্থানকে বলা হয়। একটা জাতক জাতিকা কতদিন বাঁচতে পারে তার সেই অষ্টম ভাব থেকে ক্যালকুলেশন হয় এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জন্মছকের অন্যান্য কানেকশান রয়েছে এবং সেই ক্যালকুলেশন অনুযায়ী হয়। তাই সেক্ষেত্রে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে ওই দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যখন চলে তাদের ক্ষেত্রে কিন্তু ওই নির্দিষ্ট জায়গায়, সেই হয়তো অনেকে পাহাড়ের ওপরে উঠতে যায়, কেউ হয়তো জলে নামতে চায়, কেউ রাস্তায় খুব আনন্দের সঙ্গে সে বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে বা কোথায় না কোথায় যাচ্ছে, তাহলে সেই সময়গুলো সতর্ক করা হয় এবং তার জন্য নির্দিষ্ট যে প্রতিকার প্রতিবিধান রয়েছে, প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। কারণ এইগুলোর প্রতিকার প্রতিবিধান মানে বৃষ্টি হবে, আপনাকে প্রোটেক্ট করতে হবে। হয়তো আপনার পাটা ভিজবে কিন্তু সারা শরীরটা ভিজবে না, কারণ আপনার জন্মছকের কানেকশন হয়ে আছে। এবং কখনো কখনো এর সঙ্গে যুক্ত থাকে আপনার জীবনের কোনো শত্রুতার জায়গা, যেটা স্বাভাবিক এবং বর্তমান জীবনযাপনে অত্যাধিক প্রবল হয়ে গেছে। কারণ আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, ভালো জিনিস ব্যবহার করছেন, আপনার জীবনের শত্রু ধীরে ধীরে তৈরি হচ্ছে। কিভাবে আপনাকে ওই জায়গার থেকে বের করে নিয়ে আসতে পারে, কিভাবে আপনাকে হ্যাকেল করতে পারে, কিভাবে আপনাকে আপনার ওই লাইফস্টাইলটাকে ডাউন করে দিতে পারে, সেই জন্য কিন্তু শত্রুরা সর্বদাই আপনার পিছনে লেগে থাকবে। সেই জন্য আপনাকেও সেই সতর্কতাভাবে চলতে হবে। কারণ কখনো কখনো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, এটাও আপনার জীবনের এক ধরনের কিন্তু দুর্ঘটনা। যে উটকো ঝামেলা আপনার বদনাম দিতে পারে, যে উটকো ঝামেলা আপনার এমন কিছু কর্ম করলেন যে কর্মের ভাগীদার হয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু সাবধান। অর্থাৎ কাটা ছেঁড়া রক্তপাত দুর্ঘটনা এবং উটকো ঝামেলা আপনার জীবনে কখন আসবে সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মঙ্গল গ্রহ, শনি গ্রহ, কেতু গ্রহ, রাহু মানে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। সেই জন্য এদের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা আপনার জীবনের অনেক চরম পরিণতি নিয়ে আসতে পারে। সেই জন্য বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধান। যাদের ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনার যোগ রয়েছে, দেখবেন হঠাৎ করে পায়ে বারংবার চোট লাগছে, তার মানে শনির নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। আপনার বারংবার আপনার হাড়ে চোট লাগছে, শনির নেগেটিভ ভাইব্রেশন আপনার মধ্যে কাজ করছে। বারংবার কেটে গিয়ে রক্ত বার হয়ে যাচ্ছে, আপনার ক্ষেত্রে মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। তাহলে এগুলো আপনার ক্ষেত্রে সমস্যা দেয়। কারণ রাহু আর মঙ্গল কম্বিনেশন কানেকশান আপনার কিন্তু কাটা ছেঁড়া করে দেয়, আর মঙ্গলের সঙ্গে কেতুর কম্বিনেশন কানেকশান কেটে বাদ চলে যায়, আর শনির সঙ্গে কম্বিনেশন মঙ্গলের কিন্তু কাটে না, কিন্তু আপনাকে ভোগায়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। এগুলো জানবেন এবং এটার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। অবশ্যই আমি বারবার বলি, কখনো কখনো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে বলি, যে মন্ত্র জপ করলে আপনি অনেক ক্ষেত্রে রেহাই পাবেন। কারণ এই মন্ত্রটি যিনি লিপিবদ্ধ করেছেন তিনিও কিন্তু এক সময় তার জীবনেও এই ধরনের পরিণতি এসেছিল এবং তিনি কিন্তু ছিলেন ছোটোর থেকেই অতীব মেধাবী এবং তিনিই কিন্তু এই মন্ত্র লিখেছিলেন। যিনি ছিলেন শিবের সব থেকে একজন শিষ্য এবং তিনি শিবকে সর্বদাই স্মরণ করে চলতেন এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতেন এবং তার সঙ্গে সঙ্গে তারও 14 বছর বয়সে তার কিন্তু মৃত্যু যোগ ছিল এবং সেখান থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। আমি আগে বিভিন্নভাবে বিস্তারিত আলোচনা করেছি। আমি সেই জন্য বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা?
স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে, সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল, যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি 2:35 নাগাদ, স্যারের দিকে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময় স্যারকে আবার দেখালাম কালীঘাটে মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম, স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক। মানে আপনার পাস্ট সবগুলো কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী, এবং আপনার ডেটা নিয়ে। আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না না, স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। কোনো আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সার্টিফিকেট পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল। দীপ্তি মণ্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজায় উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসার তাৎপর্যটা আমি শুনতে চাইছি। আসার তাৎপর্যটা হচ্ছে, আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন, ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো, এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু
পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। তা সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহেও নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো করছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যাতা কথা না, একদম একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী, তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, আচ্ছা, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরি ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না। ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে আবার আমার বৌমা ভালো হয়েছে। আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার মেয়েরও হাত দেখালাম, মেয়ের খুব এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ভীমপুর। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য এসেছি। আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, হ্যাঁ সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মণ্ডল। অর্চিতা মণ্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের। হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে আমাকে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই
ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সে পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ডভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি, ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা, আমি মানতাম না। বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7.5 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো আমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো আমাবস্যায় মিস করেছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে, মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই করবেন, 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো, জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন, যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সবথেকে মেইন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি, এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, তার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো। যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই আপনার বক্তব্য। এটাই আমার বাবা। মানিক বাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিকবাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার
স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি। পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে, কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে। আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই। অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাওয়ার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন
যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয় তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয় এবং সেটা আমি দেখি যে হ্যাঁ এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে, তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান তখন সর্বপ্রথম যিনি ডাক্তার তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না, এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায় জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে, তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার, আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়।
তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।